বয়স তখন আমার বড়জোর 18 কিংবা 19। উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা দিয়ে ফুরফুরে মেজাজ নিয়ে বাড়িতে আসলাম। তখন কি আর জানতাম কয়েক মিনিটের ব্যবধানে আমার জীবনটা এভাবে উলটপালট হয়ে যাবে। ড্রয়িং রুমে একজন অপরিচিত লোককে বসে থাকতে দেখলাম। বাবা আমাকে ইশারায় ভিতরে যেতে বললেন। ভিতরে ঢুকতেই মা একটা শাড়ি ধরিয়ে দিলেন, বললেন তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ তোকে দেখে আসবে। বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার জীবনের মোড়টা ঘুরে গেল। সেদিন কোনো কিছুর বিনিময়ে পরিবারের লোকদের মন গোলাতে পারিনি। তারপর এক সপ্তাহ পরে নিজের পরিচিত ঘর, পড়ার টেবিল সবকিছু ছেড়ে পা দিলাম নতুন জীবন। যাওয়ার আগে নিজের বইগুলো, পড়ার টেবিল শেষবারের মতো হাত বুলিয়ে গেলাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম অনেক। তা দেখে বাবা মা বলতো, তোর ভাইকে দিয়ে তো আমরা পারলাম না, তোকে আমরা ডাক্তার বানাবো। এই বাবা মাই সময়ের সাথে কি করে পাল্টে গেছে। উচ্চ মাধ্যমিক শেষ হতে না হতেই কাঁধ থেকে ফেলে দিল আমাকে। বাবাকে মাঝে মাঝে প্রশ্ন করতে খুব ইচ্ছে করতো, কিন্তু সাহস হতো না। খুব কি বোঝা হয়ে গেছিলাম তোমাদের কাছে? আমার শ্বশুরবাড়ির লোকজন সাফ সাফ মানা করে দিল পড়াশোনার ব্যাপারে। ঠিক 3 মাসের মাথায় আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেলাম। আমি জিপিএ 5 পেয়ে পাশ করেছি। শুধু তাই নয়, আমার কলেজের মধ্যে সবথেকে ভালো নাম্বার পেয়ে আমি পাশ করেছি। সেদিন শুধু চোখের পানি ফেলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাবা মাকে অনেক বললাম আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বোঝাতে, তারা যেন আমাকে পড়াশোনা করতে দেয়। কিন্তু তারা বললেন বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি হবে, এমন তো নয় যে রোজগার করে সংসার চালাতে হবে। বিয়ের 6 মাসের মাথায় জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। তখন সবকিছু ভুলে গিয়ে সংসারে আমার স্বামীর মন পুরোপুরি কখনোই পাইনি। আমি শুধুমাত্র তার প্রয়োজন ছিলাম, কখনো তার প্রিয়জন হতে পারে। শুনেছি প্রেগনেন্সির সময় একজন স্বামী নাকি তার স্ত্রীর অনেক বেশি যত্ন নেয়। কিন্তু যত্ন তো দূরের কথা, আমি তো আরো বেশি অবহেলা পেতে শুরু করলাম। আমার শ্বশুরবাড়ির লোকদের এমন ব্যবহার ছিল, মনে হতো নিজ থেকে তাদের বাসায় এসেছি। বাবা মাকে বললে একটা কথাই বলতো, এরকম অশান্তি সব বাড়িতেই হয়, সবসময় মানিয়ে নিতে হবে। আমার বড় মেয়ের বয়স যখন 3 বছর, তখন আমি আবার অন্তঃসত্ত্বা হলাম। ভাবলাম এবার হয়তো আমার স্বামী ঠিক হয়ে যাবে, আমার একটু যত্ন নেবে। কিন্তু আমার ধারণা ছিল একদম ভুল। নিজের ভরা পেটে নিয়েই বাড়ির সমস্ত কাজ করতাম, মেয়েটারও কোনো যত্ন নিতে পারতাম না। মেয়েটা যখন তার বাবার কাছে যেত তখন দূর দূর করে তাড়িয়ে দিত। নিজের মেয়েকেও যে কেউ এত অবহেলা করতে পারে সেটা নিজের চোখে না দেখতে বুঝতামই না। ধীরে ধীরে তার এমন ব্যবহারের কারণ জানতে পারলাম, সে পরনারীতে আসক্ত হয়। আগে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হলে আমার গায়ে হাত তুলতো, কিন্তু আমি যখন সত্যিটা জানতে পারলাম তখন হাত তোলার মাত্রাটা আরো বাড়িয়ে দেয়। সেদিন কথা কাটাকাটি হয়, আমাকে আমার স্বামী অনেক জোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে পড়ে সারা ঘর রক্তে ভেসে যায়। তা দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভয় পেয়ে গেল। আমার স্বামী সেখান থেকে সরে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা মাকে ফোন করে জানিয়ে দেয়। সেদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। তারপর দ্বিতীয়বার আর ওই বাড়িতে পা রাখি নাই। সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবা মা আমাকে অনেক বুঝায় ডিভোর্স না দিতে, কিন্তু সেদিন আর কারো কথাই আমি শুনি। এতদিন তো তাদের কথা শুনি, এত অত্যাচার সহ্য করেছি। অনেকটা সময় লেগেছিল নিজেকে সামলাতে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন পরীক্ষা ভাগ্যক্রমে প্রথমবারই টিকে যাই। এরপর থেকেই শুরু হয় নিজের মাধ্যমিক জীবন লড়াই। নিজের জীবন দিয়ে অনেক কিছু শিখেছি, তবে আমার সন্তানদের যেন কখনো এরকম পরিস্থিতিতে পড়তে না হয়, লোকের যাতে কথা শুনতে না হয়, এজন্য বাবার বাড়িতে বেশি দিন ছিলাম না। আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের পাশেই আমি একটা বাসা ভাড়া নিয়েছিলাম। ধীরে ধীরে আমার চলার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। আমি যেই ফ্ল্যাটে ভাড়া থাকতাম সেই ফ্ল্যাটটাই কিনে ফেলি। জীবন কখন কোথায় এনে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। আমার মেয়েটা এমবিবিএস শেষ করে ডাক্তার হিসেবে জয়েন করে, তবে ছেলেটার জীবন এখনো পুরোপুরি গুছাতে পারে। আমার ছেলেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। ঠিক সেই সময় জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন সময় আছে। তখন কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আজ আবারও আমার ছেলেটা আমার কাছে একটা আবদার নিয়ে আসে, কিন্তু আমি সেটা রাখতে পারিনি। তাকে আবারও কষ্ট দিলাম। তাকে আমি বাইক কিনে দিতে পারি। ভবিষ্যতের কথা ভেবেই আমি তাকে কিনে দিতে পারিনি। আমি না থাকলে যেন আমার সন্তানদের কোনো কষ্ট না হয়। কেন যেন মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। ডাক্তারও তাই বলেছে। আমি জানি প্রাপ্তিমা, এই ডায়েরিটা তোর হাতে পড়বে। ডায়েরির ভিতরে যে চেকটা আছে সেটা ছাড়া আর কিছুই নেই তোদের দেওয়ার মতো। প্রাপ্তির চোখে পানি ঝলমল করছে। পিছনে তাকিয়ে দেখে নাইমও দাঁড়িয়ে আছে। নাইমকে জড়িয়ে ধরে প্রাপ্তি বলল, আমার আর কিছু চাই না ভাইয়া, মাকে এনে দে। কিন্তু যে চলে যায় তাকে কি আর কখনো ফিরিয়ে আনা যায়?